তিনি নাবালিকা, বিভিন্ন কিশোরী, তাদের নিয়ে কার্যত ব্যবসা চালাতেন, অবৈধ ব্যবসা চালাতেন। এই যে রহস্যময় মৃত্যু নিয়ে অনেকটা পর্ব আছে, যে মৃত্যুর সময় তার সিসিটিভি ক্যামেরা বন্ধ বন্ধ হয়ে ছিল। গেছিল। হ্যাঁ, 300 GB এবং ডেটা রয়েছে এই ডেটা ক্যামেরায় তোলা বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নানা রকম কুকীর্তি। ভারত সরকারের অবিলম্বে এটার একটা প্রতিবাদ জানানো উচিত, বা এই ব্যাপারে খোলসা করে সমস্ত বিশ্বের সামনে বলা উচিত। এই হরদীপ সিং পুরীর নামটা উঠে আসছে। মোদির সঙ্গে স্টিভ ব্যাননের একটি বৈঠকের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছিলেন বলে এই ধরনের একটা ফাইল, মানে ইমেল পাওয়া যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে যে জেফ্রি এপস্টিনের একটা সময় সম্পর্ক ছিল, সেই জিনিসটা সকলের সামনে প্রকাশিত হয়েছে। এই ধরনের একটা কুকর্ম করার পেছনে তার উদ্দেশ্যটা কি ছিল, এটা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন। নমস্কার সবাইকে, আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এই মুহূর্তে বিশ্বজুড়ে সব থেকে বড় খবর জেফ্রি অ্যাপস্টেইন ফাইল। কি এই বিষয়টা? এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেই অবহিত নন, এবং তার গুরুত্ব কি, এবং ভারতের কার কার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং তাদের ব্যাখ্যা কি, এই সমস্ত বিষয়টি নিয়ে আজকে আমরা এই খোলা আড্ডা অনুষ্ঠানটা করব, এবং সমস্ত বিষয়টি জানবো প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাছ থেকে। গৌতম দা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনি অনেকদিন পরে আমাদের সঙ্গে খোলা আড্ডা অনুষ্ঠানে আবার যুক্ত হলেন। আজকে আমাদের সব থেকে বড় যে বিষয়টা, এই মুহূর্তে বিশ্বের সব থেকে আলোচিত খবর, এবং ভারতে তো বটেই, সেটা হচ্ছে জেফ্রি অ্যাপস্টেইন ফাইল। তো এই বিষয়টা কি, এই ফাইলটা কি, এইটা যদি আপনি প্রথমে একটু দর্শকদের বুঝিয়ে বলেন। এখন জেফ্রি এপস্টিন ফাইলস মানে যেটা বলা হচ্ছে, ভারতবর্ষের কেন সারা বিশ্বেই খুবই সারা একটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে যে ঘটনাটা। কিন্তু ভারতে যে মেইন স্ট্রিম মিডিয়া অবশ্যই এটা খুব একটা দেখাচ্ছে না। তার কারণও আছে, তার কারণটা পরে বলছি আমি। জেফ্রি এপস্টিন কে ছিলেন? তিনি বলতে গেলে, খুব সোজা ভাষায় যদি বলতে হয়, আ কাইন্ড অফ মিডল ম্যান, ফাইন্যান্সার, সেক্স অফেন্ডার, এই হচ্ছে মূল পরিচয়। তিনি নাবালিকা, বিভিন্ন কিশোরী, তাদের নিয়ে কার্যত ব্যবসা চালাতেন, অবৈধ ব্যবসা চালাতেন। এবং সেই ধরনের ব্যবসা, তিনি কি তাদের ট্রাফিকিং যাকে বলা হয়, পাচার করতেন সরাসরি তা না, তিনি সেখানে নিয়ে গিয়ে তাদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, প্রলুব্ধ করে তাদের লিপ্ত হতে, এই বিভিন্ন ধরনের যৌন কাজকর্মে লিপ্ত হতে তাদের বাধ্য করতেন। নিজেও তাদের সঙ্গে লিপ্ত হতেন, এবং শুধু তাই নয়, প্রচুর বড় বড় মানুষ, যারা বড় বড় মাথা বিভিন্ন দেশেরও হতে পারে, নিজের দেশেরও, তাদের সঙ্গে এই নাবালিকাদের যৌন কাজকর্মে লিপ্ত হতে বাধ্য করতেন বা প্রলুব্ধ করতেন। এবং এই ঘটনাটা চলছে তো খুব, কিন্তু নিঃসাড়ে চলছিল এমন নয়। কেন চলছিল? তার কারণ এত বড় বড় মাথা জড়িত ছিল যে কেউই সেখানে ঘাটাতে সাহস করতো না। বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান, রাজ পরিবারের লোকজন। অনেক দেশের রাষ্ট্রপ্রধান, হ্যাঁ। প্রচুর প্রচুর মানুষ ছিল। এবারে কি হলো, এমনকি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, রাজ আমরা জানি পরিবারের, হ্যাঁ। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির হুম, অ্যান্ড্রু উইন্ডসর, হুম। যখন এটা পরে যখন খোলসা হয়েছিল, জানা গিয়েছিল তিনি লিপ্ত ছিলেন জেফ্রি এপস্টিনের এই ধরনের কাজকর্মের সঙ্গে, তখন তার রয়্যাল ফ্যামিলিকে তিনি নির্বাসিত হয়েছেন। তিনি আর কোন রকমের সেখানে সুযোগ সুবিধা পাবেন না। এমনকি ব্রিটিশ হিস্টোরিয়ান একজন লিখেছেন যে তিনি কোনোদিন আমেরিকাতেই ঢুকতে পারবেন না, এমনই একটা অবস্থা হয়েছে তার। যাই হোক, এটা কি করে এলো, ঘটনাটা সামনে কি করে এলো? 2008 সালে একটি 14 বছরের বালিকা সরাসরি ফ্লোরিডা পুলিশের কাছে গিয়ে জানালো যে তাকে এই আমাদের জেফ্রি এপস্টিন তার সঙ্গে ব্যভিচার করেছে, তাকে, যাকে বলা হয়, মোলেস্ট করেছে, এবং তাকে বিভিন্নভাবে যৌন কাজ করবে তাকে ব্যবহার করেছে। এই অভিযোগটা জানানোর পরে সমস্ত জিনিসটা সামনে এলো।
এবং এই মেয়েটির বাবা বলল এটা শাস্তি চাই পরিষ্কার অর্থে, এবং তখন সবার সামনে এটা পরিষ্কারভাবে এলো। কিন্তু তখন জেফ্রি এপস্টিন একটা প্লি নিলেন, যে প্লিটা ছিল ঠিক আছে আমি আমার অন্যায় হয়েছে, আমি এই এই ঘটনায় আমি অন্যায় করেছি, এই ঘটনায় অন্যায় করেছি, আমাকে ছাড় দেওয়া হোক, এই একটা প্লি নিলেন। প্লি নেওয়ার পরে কি হলো, তার তখন বিশেষ শাস্তি টাস্তি হলো না, কারণ তিনি যেহেতু প্লি নিয়েছেন। কিন্তু এটা শেষ হলো না। 11 বছর পরে ধীরে ধীরে তখন কি হলো, তারপরে তদন্ত শুরু হলো। তখন দেখা গেল এত বড় বড় লোক এই ঘটনা এপস্টিনের সঙ্গে জড়িত বিভিন্ন ভাবে, এবং এই এপস্টিনের এই যে অবৈধ কারবার, এই যে নক্কারজনক কারবার, সেটা যে কতদূর বিস্তৃত, সেটা যে শুধু মার্কিন সমাজকে নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে বিভিন্ন মানুষের, তারা এমন ভাবে লিপ্ত যে এটা আর আটকানো যাবে না। তখন মামলা হলো, তার শাস্তি হলো। তবে শাস্তি যে খুব বিরাট হয়েছিল তাও নয়, 18 মাসের শাস্তি হয়েছিল। কারণ এটাও ঠিক, এটাও ধরে নেওয়া হয় যে এত বড় বড় মাথা সেখানে জড়িত, হ্যাঁ, তার হ্যাঁ। চেয়ে বেশি শাস্তি হয়তো হতো। এত ক্ষমতাশালী প্রভাবশালী মানুষ যে। এত ক্ষমতাশালী প্রভাবশালী লোক। কিন্তু তারপরে কি হলো, উনি অবশ্য জেলখানাতেই মারা গেলেন। এই যে সে ওনার যে রহস্যময় মৃত্যু নিয়ে অনেকটা পর্ব আছে অনেক যে রহস্যময় মৃত্যুর মৃত্যু সময় আছে, তার সিসিটিভি সিসিটিভি ক্যামেরা বন্ধ বন্ধ হয়ে ছিল, গেছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বন্ধ হয়ে গিয়েছিল, তার ইয়েতে দেখা যায়নি, এ সমস্ত আছে। কেন মারা গেলেন এটা ঠিকই, এটাও জানা যায় না খুব একটা সঠিক, যদিও বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, এই পরে যে এফবিআই জেফরি তদন্তের এই রিপোর্টটা দিয়েছে যে তিনি আত্মহত্যাই করেছেন, আত্মহত্যা নিজেকেই করেছেন, শেষ হ্যাঁ। করেছেন। এবারে এই যে জেফরি এপস্টিনের ফাইল, তার যে কৃতকর্ম যা যা বিভিন্ন জায়গায়, তার ইমেল থেকে বহু জিনিস, সেগুলো যে উদ্ঘাটিত হয়েছে, সেগুলো কিন্তু চাপা ছিল, সমস্ত কিছুই চাপা ছিল। তার কাছে পাওয়া যাবতীয় তথ্য, সেটা প্রেসিডেন্ট অফ আমেরিকা আমাদের ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তাতে বলছিলেন এটা প্রকাশ করা যাবে না, এই ধরনের একটা অন্তত মুখ বন্ধ করেছিলেন। কিন্তু ক্রমেই সারা দেশবাসীর কাছ থেকে এমনই একটা দাবি উঠছিল যে এগুলো প্রকাশ করা হোক, তাতেও চুপ করেছিলেন। কিন্তু তারই নিজের দলের রিপাবলিকানরা, মানে রিপাবলিকান সদস্যরা যখন এই নিয়ে হইচই শুরু করলো, তখন তিনি একটু খুব বিপাকে পড়ে গেলেন, এবং তখন বিপাকে পড়ে তিনি বললেন ঠিক আছে, এইগুলো আমরা প্রকাশের অনুমতি দিয়ে দেব বলে অবশেষে তিনি অনুমতি দিলেন। এখন সেখানে তাড়া তাড়া বিভিন্ন রকমের ইমেল, আমরা জানি, সেটা অনেকেই জানছি এটা। 300 জিবি এবং ডেটা রয়েছে এই ডেটা ক্যামেরায় তোলা বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নানা রকম কুকীর্তি, যেগুলো প্রকৃতি গুপ্ত বিভিন্ন, ক্যামেরায় তোলা হ্যাঁ হয়েছে বলে মনে করা হচ্ছে। মনে হয় এই যে, এবং এই যে ক্যামেরায় তুলে রাখা হয়েছিল সেটারই বা কি কারণ, সেটার পেছনেও কোনো ব্ল্যাকমেলিংয়ের ইতিহাস আছে কিনা, এগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কিন্তু জানা যায়নি, এখনো সেভাবে জানা যায়নি। কিন্তু যেটা হলো, এই জেফরি এপস্টিন এমন একটি ব্যক্তি যার ছোঁয়াচ যে কোনো ভাবে হোক, মানে কোনোভাবে যদি তার সঙ্গে কোনো স্পর্শ কারোর হতে থাকে প্রকাশ্যে বা পরোক্ষে, তাহলেই কিন্তু একটা মস্ত বড় বিপাক, কেন সেই ভদ্রলোকের বা সেই সংস্থার একটা বিপাক হবার সম্ভাবনা, খুব সম্ভাবনা, বুঝতেই পারা যাচ্ছে কেন। সেখানে হঠাৎ একটি 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 সংস্থা, আমাদের ড্রপ সাইট নিউজ বলে, ড্রপ সাইড নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনটা আমরা দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে আছে। ড্রপ সাইড নিউজ, তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আমেরিকার। তারা কাদের কাছ থেকে পেয়েছে, তারা পেয়েছে দেখছি আমরা, ডকুমেন্টস রিলিজড বাই দ্য হাউস ওভারসাইট কমিটি। হাউস মানে হোয়াইট হাউসের যে ওভারসাইট কমিটি আছে, তারা ডকুমেন্ট যা রিলিজ করে, সেই রিলিজ করা থেকে 18,000 ইমেল, 18,000 ইমেল পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ড্রপ সাইট, এই এই নিউজ সংস্থাটি। এবং তারা কিন্তু পেয়েছে আরেকজনের মারফত, তারা পেয়েছে আরেকটি অলাভজনক সংস্থা আছে যারা হুইসেল ব্লোয়ারের কাজ করে, মানে যারা এই ধরনের কুকীর্তি ফাঁস করে থাকে কার্যত। সেই সংস্থাটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সিক্রেটস। এই সংস্থার কাছ থেকে এই আমরা যা কথা বললাম,
ড্রপ সাইট Website, নিউজ পেয়েছে। এই যে 18,000 ইমেল পেয়েছে, সেই ইমেলটা ঘাঁটতে গিয়ে একটা তথ্য নাকি পেয়েছে, এটা পেয়েছে বলে দাবি করছে এই দাবি করা সংস্থাটি। হচ্ছে। তারা দাবি করছে, এই সংস্থাটি দাবি করছে যে তারা ভারতের কিছু রাজনীতিক এবং প্রভাবশালী আমাদের বাণিজ্যিক সংস্থার কর্তার মেল আছে বলে দাবি করছে। এই ঘটনাটা যেই মুহূর্তে প্রকাশিত হয়েছে, সঙ্গে সঙ্গে খুব স্বভাবতই ভারতের রাজনীতিক মহলেও একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। চাপা উত্তেজনা এই জন্যে, কারণ এখনো পর্যন্ত কোনো সরকারি ভাবে, মানে ভারতের সরকারদের থেকে এই ব্যাপারে কোন রকম উচ্চবাচ্য করা হচ্ছে না। এবং যতক্ষণ না সরকার বলছে, খুব স্বাভাবিকভাবে, যেহেতু বিদেশ নীতি জড়িয়ে আছে আমেরিকার সঙ্গে বা মার্কিনের সঙ্গে, তাহলে কতটা কি কে বলবে জানা যাচ্ছে না। কিন্তু এটা যেটা মনে করা হচ্ছে যে ভারত সরকারের অবিলম্বে এটার একটা প্রতিবাদ জানানো উচিত, বা এই ব্যাপারে খোলসা করে সমস্ত বিশ্বের সামনে বলা উচিত। কেন? কারণ এপস্টিনের ফাইলের মধ্যে এই ড্রপ সাইট নিউজ বলছে, একটি প্রতিবেদন যেটা করেছে তাতে বলছে তারা দেখেছে যে এপস্টিন নাকি যখন ট্রাম্পের একজন স্ট্র্যাটেজিস্ট, মানে কৌশল নির্ধারণ করতে, বিভিন্ন ধরনের প্রাযুক্তিক বা রাজনৈতিক কৌশল নির্ধারণ করতেন স্টিভ ব্যানন। এখন তারপরে স্টিভ ব্যাননের চাকরি চলে গিয়েছিল হোয়াইট হাউস থেকে, কিন্তু স্টিভ ব্যানন নাকি 2019 সালে এই জেফরি এপস্টিনকে বলেছিলেন যে ট্রাম্পের সঙ্গে মোদির একটি কোন ধরনের একটা একটা যাকে বলা হয় বৈঠক করে দেবার ব্যাপারে কি করা যেতে পারে, এই ধরনের পরামর্শ চেয়েছিলেন এপস্টিনের কাছে। এবং তখন এই জেফরি এপস্টিন মোদির সঙ্গে স্টিভ ব্যাননের একটি বৈঠকের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছিলেন বলে এই ধরনের একটা ফাইল, মানে ইমেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভারতের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে স্টিভ ব্যাননের বৈঠক হবে, মানে যে ট্রাম্পের স্ট্র্যাটেজিস্ট যে ছিলেন তার বৈঠক হবে, বা যদি হওয়ার কথাও থাকে, সেখানে জেফরি এপস্টিন কেন তার মাঝে থাকবেন, কেন, ওয়াই? এবং সেই কথাটা যদি ইমেলে পাওয়াও যায়, এই কথাটা যদি মিথ্যা হয় কি ভুয়ো হয়, তাহলে অবিলম্বের ভারত সরকারের আমাদের মনে হয় প্রতিবাদ করা উচিত, বা সত্য কথা বলা উচিত যে এই কথাটা একেবারেই এইটা অবশ্যই মার্কিন যে গোয়েন্দা বিভাগ তাদের এটা সম্পর্কে বিস্তারিত জানানো উচিত, যাতে ভারত সরকার আলাদাভাবে পৃথকভাবে তদন্ত করতে পারে। কারণ কি হয়, এতে ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের, আমাদের যে দেশের যে সম্মান, সেটা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। এখানেই কিন্তু শেষ নয় কেন? কারণ এরপরে আরো কিছু এই ইমেল প্রকাশ করা হয়েছে, ইমেলের তথ্য প্রকাশ করা হয়েছে, এরাই করেছে, এই সংস্থাই করেছে, এবং প্রতিবেদনে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে কার সঙ্গে। বর্তমানে মোদী সরকারের মন্ত্রী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী। এখন পেট্রোলিয়াম মন্ত্রী। আগে ছিলেন বিদেশে, বহুদিন আমলা ছিলেন, আইএফএস ছিলেন, খুবই নামকরা ব্যক্তি। এবং তার স্ত্রীও মোদী আইএফএস। সরকারের, হ্যাঁ 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 হ্যাঁ, তার স্ত্রীও আইএফএস। আইএফএস, হ্যাঁ। হ্যাঁ, এবারে মিসেস পুরী। তিনি অত্যন্ত অত্যন্ত, হ্যাঁ, এবং তারা বহুদিন কাজ করে আসছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন ভারত সরকারের সঙ্গে, আমাদের এতইভাবে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কাজের সঙ্গে, তারা সবটাই জানেন। কিন্তু এই হরদীপ সিং পুরীর নামটা উঠে আসছে। দেখা যাচ্ছে যে এই প্রতিবেদনে যে জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরীরও ইমেল চালাচালি হয়েছিল, এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে চালাচালি হয়েছিল। কেন হয়েছিল?
ভারত এবং ইসরায়েলের মধ্যে বিভিন্ন ধরনের যে চুক্তি বা কখনো সামরিক চুক্তি বা বিভিন্ন ধরনের কথাবার্তা, কি ধরনের চুক্তি হতে পারে এই ধরনের নিয়ে এপস্টিনের সঙ্গে আলোচনা হয়েছিল এই হরদীপ সিং পুরী। এই ব্যাপারে ও এখানে কয়েকটা গৌতম দা কথা একটা বলতে। একটা ইয়ে আসছে, একটা হুম, বিজেপির পক্ষ থেকে, বিজেপির আইটি হুম, সেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হরদীপ সিং পুরী বলে যে ইমেলটাতে আছে লেখা, তিনি আমাদের এই যদিও মন্ত্রী হরদীপ সিং পুরী নন, অন্য পুরী একজন নন, হরদীপ, আচ্ছা, হতে পারে এটা অন্য একজন। অন্য একজন। এটা এটা বিজেপি আইটি সেল থেকে না বলে এটা সরকারের বলা উচিত। প্রথমত সরকারের। সরকারের সরাসরি এটা দাবি করা উচিত যে এটা নন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ড্রপ সাইট নিউজ বলছে, তারা নাকি হরদীপ সিং পুরীর কাছে জানতে চেয়েছিল, কিন্তু কোন রকমের কমেন্ট পাওয়া যায়নি, মন্তব্য পাওয়া যায়নি। এই কেন মন্তব্য পাওয়া যায়নি সেটা তো আমরা জানি না। এবং কিন্তু তারা আবার এইটা দাবি করেছে। কাজে আমার মনে হয় বিজেপি আইটি সেল, তুমি যেটা বলছো সেটা আমি লক্ষ্য করিনি, কিন্তু যদি বলে থাকে তাহলে বিজেপি আইটি সেলের এই ড্রপ সাইট নিউজ, এবং শুধু তাই নয়, হাউস ওয়ারসাইট কমিটির কাছেও জানতে চাওয়া উচিত এই হরদীপ সিং পুরী কে, এটা জানা উচিত। কারণ এইটা জানলে তবেই তো খোলাসা খুব বোঝা যাবে, সবার সামনে জিনিসটা পরিষ্কার হবে যে কে এই এই মেইলগুলো করেছিল এবং কার এত সাহস আছে যে ভারতের চুক্তি বিদেশের সঙ্গে, বৈদেশিক একটি রাষ্ট্রের সঙ্গে হবে তাই নিয়ে জেফরি এপস্টিনের সঙ্গে আলোচনা চালিয়েছে। কে চালিয়েছে? যদি কেউ চালিয়ে থাকে, এমন কোন ব্যক্তি হরদীপ সিং পুরের নাম নিয়ে, তাহলে কিন্তু সেটা আরেকটা বড় অপরাধ। যদি চালিয়ে থাকে, আমি ধরে নিচ্ছি নাম নিয়ে, ভুয়ো যদি কেউ চালিয়ে থাকে, সমস্ত জিনিসটাই খুব পরিষ্কার ভাবে সরকারের জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি। গৌতম দা, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে একটা অত্যন্ত ঘৃণিত লোক এপস্টিন, হ্যাঁ। হুম, 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 তিনি এই হুম, ধরনের একটা নোংরা কুকর্ম করতেন এবং বিশ্বের বড় হুম, বড় রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের হুম, লোক তার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তার অর্থ এবং ক্ষমতা বোঝাই যাচ্ছে। তিনি এই হুম। কাজটা করে, তিনি এই ধরনের একটা কুকর্ম করার পেছনে তার উদ্দেশ্যটা কি ছিল, এটা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন। মানে এর পেছনে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিল কে তিনি তাদেরকে ব্ল্যাকমেল করা Yeah. বা অন্য কি উদ্দেশ্যে এটা করতে পারে তার এপস্টিন? প্রথম কথা হচ্ছে, এইটা আক্ষরিক অর্থে দালালির কাজ। নাম্বার ওয়ান, একেবারে দালালির কাজ। কিন্তু দালালির কাজটা কিরকম ভাবে? কখনো এই কম বয়সী মেয়েদের এসকর্ট হিসেবে পাঠিয়ে রাষ্ট্রপ্রধানদের কাছে তাদের ঘুষ দেওয়া হচ্ছে, নাবালিকাদের, এক কম বয়সী মেয়েদের নামানো হচ্ছে এরকম একটা, কি বলবো, একটা কি নক্কারজনক কাজে নামিয়ে দেওয়া হচ্ছে জোর করে, কখনো প্রলুব্ধ করিয়ে বিভিন্ন ভাবে। এবং বহু সময় বাধ্য হচ্ছে তারা যেতে, তাদের দিয়ে ব্যবহার করা হচ্ছে। এবং তাই সঙ্গে নিজের বিভিন্ন ধরনের যৌনাচার যাকে বলা হয় তিনি চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে। কারণ মেয়েগুলির আর কোনো যাবার জায়গা থাকছে না, ফেরার জায়গা থাকছে না, এমনই ভাবে তাদের ব্যবহার করা হয়েছে। এবারে কিরকম পর্যায়ে, আমি কেন, তুমি বলছো দেখো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ট্রাম্পের সঙ্গে যে জেফরি এপস্টিনের একটা সময় সম্পর্ক ছিল, সেই জিনিসটা সকলের সামনে প্রকাশিত হয়েছে এর আগে। অন্তত তাই নিয়ে যে মার্কিন সমাজে ভীষণ রকম আলোড়ন হয়েছে, আমরা ছবি টবিও দেখেছি, কম এবং বয়সের ডোনাল্ড এলন ট্রাম্প। মাস্কের সঙ্গে সম্প্রতি যে যখন ট্রাম্পের হ্যাঁ, গোলমালটা হয়, তখন এলন মাস্ক হ্যাঁ, একদম লিখেই দিয়েছিলেন যে এপস্টিন ফাইলটা আমি প্রকাশ করে দেবো। হ্যাঁ। তা এবং এই যে ছবি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টিনের ছবিও দেখা গিয়েছে অনেক জায়গায়, এটা এটা আছে, কম বয়সের ছবি আছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে মহিলাদের ব্যাপারে একটু যাই হোক দুর্বল ছিলেন, এটা সবাই জানেন, তারা অনেকেই জানেন। এবং এই আমরাও জানি কে কি মামলা তার বিরুদ্ধে পুলিশের ফাইল করেছিল এর আগেও। এবং তারপরে প্রচুর টাকা দিয়ে সেটা আউটসাইড তিনি দ্য দোষীও কোর্ট সাব্যস্ত সেটেলমেন্ট হয়েছে। হয়েছেন একটি একটি মামলাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দোষীও এই আর সাব্যস্ত কি। হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, দোষী সাব্যস্ত হয়েছেন, তো টাকা দিয়ে আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করেছেন, সবই করেছেন। এখন ব্যাপার হলো, এটা কেন করে, জেফরি এপস্টিন কেন করে? এইটা এই কারণেই করে, কারণ যে কোনো বড় রাষ্ট্রপ্রধান হোক বা আমলা হোক বা বিভিন্ন ক্ষেত্রে যারা প্রভাবশালী হয়, তাদের একটা উইকনেস, দুর্বলতা যদি আমার সামনে ধরা থাকে,
তাহলে সেই লোকটা আমার দাস হয়ে পড়ে, আমি সেই লোকটাকে যা বলবো সে তাই করবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এই যে প্রভাবশালী লোকেরা হয় যাদের আমরা বলি, তারা তো এমন নয় যে তারা ইনফ্যালেবল, তারা তাদের তাদের এইসব দোষ থাকবে না, তা তো নয়। তাদের বেশিরভাগেরই এই থাকে, যার মানে যারা এরকম আছে, অনেকের মধ্যে এই দোষ থাকে, অনেকের থাকে না। জেফ্রি এপস্টিন সেইটাকে ব্যবহার করে নিজের সাম্রাজ্য বাড়িয়েছেন, প্রচুর টাকা ইয়ে করেছে, ওই জন্য ফাইন্যান্সারও ছিলেন। তিনি নিজে বহু জায়গায় লগ্নি করতেন, টাকা লগ্নি করতে পারতেন, এত টাকা ছিল তার, টাকার মানে কুমির বলা যেতে পারে, প্রচুর টাকা এই করে তিনি রোজগার করেছেন। এখন এইটা আবার আহ, আরেকটা যেটা ওই জন্য পাওয়া গেল, যে যে যেটা বলা হচ্ছে, এরা যেটা দাবি করছে টপ সাইড, যে ভারতের সঙ্গে ইসরায়েলের যে আর্মস প্যাক্টের কথা হবে, তার আগে অনিল আম্বানির সঙ্গে জেফরি এপস্টিনের যে ইমেল, সেটাও তারা প্রকাশ করছে। অনিল আম্বানিকে আমরা সবাই জানি যে অনিল আম্বানির সঙ্গে ইসরায়েলের রাফাল চুক্তির ব্যাপারটা আমরা জানি। রাফাল শুধু শুধু একটা নয়, রাফাল জেটটাও বলছি না, তাছাড়াও রাফাল যে সংস্থা, তাদের সঙ্গে অনিল আম্বানির একটা চুক্তি তো ছিলই, আমরা জানি। অস্ত্র সরবরাহ, বিভিন্ন জিনিস কিনে এখানে বিক্রি করা, এটা ছিল অনিল আম্বানি। সেই অনিল আম্বানির সঙ্গে আমাদের জেফরি এপস্টিনের যে মেল চালাচালি হয়েছিল, তার বয়ানও পরিষ্কার তুলে দেওয়া হয়েছে এই প্রতিবেদন। বয়ানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে কবে ব্যবহার, যে ইসরায়েলের সঙ্গে যে যাওয়া যেতে পারে, মোদি সেখানে যাবেন কিনা নেতানিয়াহুর সঙ্গে বসতে বা আলোচনা করতে, কবে যাবেন, সমস্ত জিনিস। মনে হচ্ছে যেন জেফরি সব জিনিসটাই জানে, এপস্টিন সবটাই জানে, এটা এটা দেখে মনে হচ্ছে। কিন্তু এপস্টিন খুব সযত্নে কৌশলে সেটা এড়িয়েও যাচ্ছে, বলছে মেলে সব কথা বলা যাবে না, এই কথা বলে ছেড়ে দিয়েছে। কিন্তু মেল চালাচালি হয়েছে এবং এই কথাটা হয়েছে পরিষ্কারভাবে। এবং আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে ভারতের যেভাবে অস্ত্র কেনা বেচার যে চুক্তি হয়েছে, সেটা আমরা জানি দিনের পর দিন আমাদের সঙ্গে বেড়েছে। আমরা কিনেওছি প্রচুর অস্ত্র ইসরায়েলের কাছ থেকে। এখন গৌতম দা, এই একটা মুহূর্তে তো আহ, প্রচুর। একটা অভিযোগ উঠছে, যেগুলো প্রমাণ, এখন তো এপস্টিন নিজেই মারা গেছেন, অতএব বলার মতো হ্যাঁ। কেউই নেই, যা আছে সব তথ্য ওখানে। একটা অভিযোগ হুম আছে হুম যে নেতানিয়াহু, ইসরায়েলের হুম রাষ্ট্রপ্রধান, তার হুম মোসাদের সঙ্গে, তাদের যে গোয়েন্দা সংস্থা, যে হুম হুম আহ, হুম তাদের সঙ্গে এপস্টিনের খুব ভালো যোগাযোগ ছিল, এবং মোসাদ ব্যবহার করতো এপস্টিনকে, এরকম একটা অভিযোগ হুম সামনে আসছে। এবং সেটা হুম সিআইএ এর, মানে আমেরিকান হুম গোয়েন্দা সংস্থা অনেক সময় ব্যবহার করেছে বলে, তাদের অনেক উচ্চপদস্থ লোকের সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল, এরকমও সামনে আসছে। হুম। এটা থেকে কি ইয়ে হয়, ইসরায়েল কি সত্যি এরকম একজনকে ব্যবহার করার কাজে লাগিয়ে দিতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য, বা তাদের বিরুদ্ধে কেউ যাতে না যায় তার জন্য তথ্য সংগ্রহ, তাদের দুর্বল জায়গাগুলোকে ধরে রাখা, এটাও কি ব্যবহার করতে পারে এখন তো ইসরায়েল? এই 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 এপস্টিনের মতন লোকেরা যে কোনো মানে নিজের স্বার্থে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো কাজ করতে পারে। এই এই এপস্টিনের মতো যে দুর্বৃত্ত যারা হয়, তাদের যে তাদের মস্তিষ্কে এমন কোনো কাজ নেই, যে এমন যে কোনো কোনো বাধা ঘৃণ্য নেই। কাজ তারা করতে পারে, হ্যাঁ। যে কোনো তারা নীতি, তাদের নীতিবাচক কিছু তাদের মধ্যে কোনো বাধা তাদের মধ্যে আছে না, কোনো নৈতিকতার প্রশ্ন তাদের মধ্যে কোনোদিন মাথা ছাড়া দেয় না, কারণ তারা সবই করতে পারে। কিন্তু আরেকটা কথা মনে রাখা দরকার, যে এই এপস্টিন কিন্তু ভীষণ রকম প্যালেস্টাইনের বিরুদ্ধে, ভীষণ রকম বিরুদ্ধে ছিল। প্যালেস্টাইনের এবং বিরুদ্ধে। তিনি এই যে গাজার যে যে জেনোসাইড বা হবে বা প্যালেস্টাইনকে আক্রমণ করা হবে, হ্যানা ত্যানা, এগুলো খুব সমর্থন বরাবর করেছেন, যে প্যালেস্টাইন থাকার দরকার নেই, এই ধরনের জিনিস, এই মানসিকতা তার বরাবরই থেকেছে। কাজেই এই ইসরায়েলের সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো হয়েছে, মোসাদের সঙ্গে থাকার খুব স্বাভাবিক। আরেকটা জিনিস লক্ষ্য করবে, যে কোনো গুপ্তচর সংস্থাই হোক, তুমিও দেখেছো, জানো এরকম, যে কোনো গুপ্তচর সংস্থাই হোক, চালায় তো মানুষ, থাকে তো মানুষ, এবং হুম। যারাই থাকে তারা নিজেরাও খুব প্রভাবশালী হয়। প্রভাবশালী মানুষ হলে তার মনে হয় যে তাকে কেউ বোধহয় আর কোনো জায়গায় আটকাতে পারবে, সে যা কিছু করে পার পেয়ে যেতে পারে, এই ধরনের একটা তার ধারণা থাকে। সেই দুর্বলতাটা কিন্তু ব্যবহার করতে পারে এই জেফরি ইপস্টিনের মতো লোকেরা।
এবং সবচেয়ে বড় কথা, ঠিক এইরকম খুব ছোট আকারে, অনেকটা ছোট আকারে এই 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 ধরনের জিনিস চার্লস সোফরাজও করেছে কিছু কিছু ক্ষেত্রে। হুম। এই যে জেফরি এপস্টিন বিরাট আকারে যেটা করতে পেরেছেন, এটা অনেকেই করে থাকে, কিন্তু এর মতন এত বড় আকারে কেউ করেছে বলে আমাদের জানা নেই। করতেই পারে। তবে অনিল আম্বানির কথাটাও যেহেতু এসেছে, আমার বক্তব্য এখানে, ভারতের একাধিক মানুষের কথা আসছে, এবং যেখানে মোদির সঙ্গে সরাসরি কিছু নেই, প্রত্যক্ষভাবে হয়তো কিচ্ছু নেই, কিন্তু নামটা আশায় উঠেছে ভরা, বলে মানে তা থেকে কিছু কনক্লুশনে আসাই যায় না। কিছু হ্যাঁ, যায় না, কোনো কিছু কিছুতেই যায় যায় না। না। মোদি মানে যে এই মোদি, তাও আমরা বলতে পারি তাও না, ভালো, মোদি হ্যাঁ, মানে ললিত অনেকে মোদি হতে হতে পারে, পারে, অন্য কোনো হতে পারে অন্য মোদি। মোদি হতে পারে। হুম। আমার বক্তব্য শুধু একটাই, আমার বক্তব্য, ভারত সরকারের অবিলম্বে এই সমস্ত জিনিসটায় হয় পূর্ণাঙ্গ তদন্তের একটা কোনো কিছু ব্যবস্থা করা দরকার মার্কিন সরকারের সঙ্গে যৌথভাবে। আর দ্বিতীয়ত, ভারতের নিজের সরকারের নিজস্ব কি মন্তব্য, সেটা সবার সামনে প্রকাশ করা উচিত, ব্যাখ্যা দিয়ে প্রকাশ করা উচিত। না হলে কি হবে, এই জিনিসটা ক্রমেই জলঘোলা বাড়বে। কেন? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু, আমরা জেফরি এপস্টিনের কথা বলছি, ডোনাল্ড ট্রাম্পেরও আমরা জানি না যে তিনি কতখানি নৈতিক, এটা আমরা এখনো টের পাইনি। কারণ তিনিও নিজের স্বার্থে, তিনি বলেন আমেরিকার স্বার্থে, যাই হোক, তিনি কার স্বার্থে করেন আমরা জানি, নিজের স্বার্থে। তিনি যেভাবে ভারতের উপরে ক্রমাগত চাপ বাড়িয়েই যাচ্ছে, এবং এই ঘটনাটা, এই যে ফাইল এক্সপোজ করে দেওয়া, ফাইল বের করে দেওয়া, তিনি জানেন এই টার্মের পরে তিনি আর প্রেসিডেন্ট থাকবেন, তার কিছু যায় আসে না, তিনি এমনিতেও ছেড়ে দেবেন সবকিছু, তার ব্যবসা থাকলেই হলো। এবারে বাকি তিনি যা, তার টাকা আছে, তিনি জানেন তিনি ঠিক পার পেয়ে যাবেন, এই ধরনের একটা ব্যাপার তো আছে তার। কিন্তু তিনি কি করতে চান? তিনি মোদির ওপরে বা ভারতের উপরে তার যে ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছেন, এটা কিন্তু পরিষ্কার। আমি ট্যারিফের জন্য আমরা জানি, ক্রমাগত অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি, ক্রমাগত বলে গিয়েছেন, তিনিই থামিয়েছেন। অভিবাসীদের শেকল মোদি হ্যাঁ, হাত করা পরিয়ে ফেরত পাঠানো থেকে শুরু। ফেরত হাতকড়া পরিয়ে ফেরত পাঠিয়েছে। মোদি চুপ করে থেকেছেন এবং তার সঙ্গে দেখা করেননি। তিনি ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন সম্মেলন, যেখানে গেছেন ট্রাম্পের সঙ্গে সরাসরি করেননি। ট্রাম্প এইগুলো কিন্তু ভুলতে পারেন। ট্রাম্পের ব্যক্তিগত যে সত্তা, সেটা কোনোদিন রাষ্ট্রনায়কের সত্তা নয়, কোনোদিন নয়। তিনি কিন্তু কোনোদিন রাষ্ট্রনায়কের উচ্চতায় কোনোদিন নিজেকে স্থাপন করতে পারেননি, আর চেষ্টাও নেই, এবং পারবেনও না, কোনোদিন পারবেন না। কাজে তিনি এইটা সহ্য করতে পারেন না, তার ব্যক্তি সত্তাটা এতই প্রবল, তিনি মনে করেন না তাকে বোধহয় অপমান করা হচ্ছে, এবং তিনি কিন্তু ক্রমাগত এই কাজটা করে যাচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর অবশ্যই মুখ ফুটে বলা উচিত যে এই জিনিসটা ভারত বরদাস্ত করবে না। এই যে আমেরিকার এই যে দাদাগিরি, আর এই যে আমেরিকার ট্রাম্পের এই যে মাতব্বরি, এই এটা বরদাস্ত এপস্টিন করা হবে না। ফাইলের, এই ফাইলটাকে যে যে আমাদের প্রধানমন্ত্রীর নাম হালকা করে রেখে হুম, এটাকে একটু ফাঁস করে দেওয়ার হুম। পেছনেও কি আপনি আশঙ্কা করছেন যে ট্রাম্পের কোনো হ্যাঁ, চাপ অবশ্যই। থাকতে পারে? হ্যাঁ, থাকতেই পারে, না থাকার কিছু নেই। কারণ কেন বলছি না থাকার, এই জন্যই কিছু নেই, কারণ যেভাবে ট্যারিফ ওয়ার যেটা চালু করেছে, তারপরে কি হয়েছে, ভারত কিন্তু ব্রিক্সের দিকে ঝুঁকেছে। ভারত চেষ্টা করেছে যে অন্তত রাশিয়ার সঙ্গে বা চায়নার সঙ্গে, চীনের সঙ্গেও সম্পর্কটা মসৃণ করার দিকে যাচ্ছে ভারত। সেটা অত্যন্ত ভালো কাজ আমি মনে করি। কারণ চীনে কোনো জিনিসেরই যে এক্সট্রিম ভাবে আমি খুব প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করব, সেটা তো কাম্য নয় কোনোদিনই। প্রতিবেশীর সঙ্গে কিভাবে সদ্ভাব রেখে ব্যবসাটা বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, তাতে ভারতের ভালো হয়, যদি সেটা করে থাকেন মোদী, সেটা সবচেয়ে ভালো কাজ। সেটা কিন্তু ট্রাম্প সহ্য করবেন না। কারণ মনে রাখা দরকার যে ট্রাম্পের কিন্তু সবচেয়ে বড় শত্রু এখন চীন। কারণ আমেরিকারও বড় শত্রু হয়ে যাচ্ছে চীন। কারণ চীন এমনই জায়গায় পৌঁছে গিয়েছে, সে আমেরিকাকে টক্কর দিতে পারে। সেই চীনের সঙ্গে যদি ভারতের সম্পর্ক মসৃণ হয়ে যায়, তাহলে ট্রাম্পের পক্ষে বিপদ। ট্রাম্প সেটা সহ্য করতে পারবেন না। কারণ এই পেছনে যে ট্রাম্পের কোনো মানে ষড়যন্ত্র দুরভিসন্ধি কাজ থাকা বা করছে না, চক্রান্ত থাকাটা স্বাভাবিক, হতেই পারে। হ্যাঁ। এটা তো আমরা আমরা তথ্য নিয়ে আলোচনা করছি, আমরা তথ্যর ভিত্তিতে আলোচনা করছি, আমরা কোনো কনক্লুশনে যাওয়ার মতো এখনো কোনো জায়গা আসেনি। গৌতম দা, একটা আমার সর্বশেষ প্রশ্ন, একদম সময় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে হুম। এই এপস্টিন ফাইলটা তো এরপরে সার্বজনিক করার
আহ, সময় এসে গেছে, হয়তো সার্বজনিক হয়ে যাবে, বলা হচ্ছে যে এটা সার্বজনিক করে দেওয়া হবে। সেটা কতদিনের মধ্যে, কিভাবে? এবং তখন তো এই সমস্ত আমাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে যে কি আছে না আছে। হুম। হুম, দেখো, এইটা ট্রাম্প এটা করতে বাধ্য হবে। বাধ্য হবেন এই জন্য বাধ্য হবেন, কারণ যেভাবে রিপাবলিকানরাও যেভাবে হই হই করছে, হইচই করছে, এবং ট্রাম্প কিন্তু আহ, আমেরিকাতেও যথেষ্ট কোণঠাসা এখন। সেখানে নিউ ইয়র্কের মেয়র বামদানির সঙ্গে পর্যন্ত তাকে হৃদ্যতার সম্পর্ক স্থাপন করতে হচ্ছে, বাধ্য হচ্ছে, যে যে এত সাংঘাতিক এক্সট্রিমে থেকে তাকে করতে হচ্ছে তার সঙ্গে আহ, বন্ধুত্বের কথা বার্তা দিতে হচ্ছে। তার তাকে কারণ তারা তিনি জেহাদি বুঝেছেন। বলে একসময় দাগিয়ে দিয়েছিল, ম্যাড কমিউনিস্ট এবং হ্যাঁ, জেহাদি। তা বলেছিল, তা বলেছেন নিউ ইয়র্কে কোনো একটা সমস্ত আটকে দেবেন তিনি, যাই হোক, সে অনেক কিছু বলেছিলেন। হ্যাঁ, ঠিক। কিন্তু এখন বুঝছেন এটা হবে না, এটা করতে পারবেন না। ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন তার গ্রাফ কমেই এতই অবনমিত হয়েছে, এতই কমে যাচ্ছে, পারবেন না। কাজেই এই সমস্ত ফাইল অবশ্যই প্রকাশিত হবে, এবং তার জন্য আমি আবার বললাম, প্রকাশিত হলে আমাদের সরকারের, ভারত সরকারের উচিত হবে সেই ফাইলের জন্য উপযুক্ত জবাব আগে থেকে তৈরি করে রাখা। তৈরি করে না রাখলে কি হবে, আরো বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হবে মানুষের মনে। সেটা ভারতের পক্ষে, আবার বললাম, ভারতের সার্বভৌমত্বের প্রতি, ভারতের সম্মানের পক্ষে মোটেই কাম্য হবে না। আমি আশা করব যে সরকার সেভাবে এগোবে, মোদী সরকার সেভাবে এগোবে, এটি আহ, আশা করি। আহ, আহ, ধন্যবাদ গৌতম দা, আপনি খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে এপস্টিন ফাইলের পুরো বিষয়টা, আমার মনে হয় আজকেই আমাকে অনেকে আমাদের কমেন্ট বক্সে আমাকে লিখেছিলেন যে এপস্টিন ফাইল সম্পর্কে আপনি একটু যে আমাদের জানান। তো আমি গৌতম দার কাছে বলেছিলাম যে, এবং গৌতম দাই আমার মনে হয়েছিল এ বিষয়ে সব থেকে ভালো বুঝিয়ে বলার পক্ষে সব থেকে সেরা লোক। তো আমরা সেই জন্য আজকের এই অনুষ্ঠানে গৌতম দারকেই আমরা আমন্ত্রণ করেছিলাম। গৌতম দা তার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় দিয়েছেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা বিষয়কে আপনি সুন্দর করে ব্যাখ্যা করলেন। এবং যারা আজকে এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা অবশ্যই এ বিষয়ে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং সেই সঙ্গে আপনাদের যদি অনুষ্ঠানটা ভালো লাগে, এরকম অনুষ্ঠানকে আরো চালিয়ে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেল দুটো, আমার চ্যানেল এবং গৌতম দার চ্যানেল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখবেন। নমস্কার।